নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রি ম্যারেজ কাউন্সিলিং বা বিবাহ পূর্ববর্তী যে কাউন্সিলিংটা হয়। এখন অনেকের আপনাদের মনে হতে পারে যে বিবাহ পূর্ববর্তী কাউন্সিলিংটা ডাক্তারবাবু বা সাইকোলজিস্টরা কি করতে পারেন, সেটা তো বাড়ির লোকেরাই করবেন বা বাড়ির লোকেদের দুটো বাড়ির মধ্যে কথাবার্তা হবে, যে আপনার লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ। সেক্ষেত্রে ডাক্তারবাবু বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টদের কি কাজ? আমি একটু বলে দিই। বিবাহ জিনিসটা কিন্তু আপনারা সবাই জানেন, দুটো খালি মানুষের মিলন নয়, সেটা হচ্ছে দুটো পরিবারের মিলন, ইনফ্যাক্ট দুটো সমাজের মিলন। তার কারণটা হচ্ছে মানুষের পরিবার আলাদা থাকে, তাদের বেড়ে ওঠা আলাদা থাকে, তাদের চিন্তাভাবনা আলাদা থাকে, তাদের একটা মূল্যবোধ আলাদা থাকে। তাই এই দুটো যখন মিলবে, তখন তার আগে যদি আমরা একটু প্রিপারেশন নিয়ে নিই, তাহলে পরবর্তীকালে বিবাহ পরবর্তী ঝামেলা কিছু কমানো যাবে। কিন্তু এটা আপনাদের আমি প্রথমেই বলছি যে আপনারা যদি মনে করেন যে প্রি ম্যারেজ কাউন্সিলিং করলেই বিবাহ পরবর্তী কোনো ঝামেলা হবে না, এটা কিন্তু একদম ভুল ধারণা। এটা কোনো ম্যাজিক না বা এটা কোনো তন্ত্রমন্ত্র নয়। এটা হচ্ছে একটা বিজ্ঞানের রাস্তা, যেখান দিয়ে আমরা পরস্পরের বোঝাপড়ার মধ্যে দিয়ে সামনের দিকে এগোতে পারবো। এখন এর কতগুলো ভাগ হয়। ভাগ হচ্ছে যে আমি যে আজকে প্রি ম্যারেজ কাউন্সিলিংটা বলবো, এটা কিন্তু আপনার অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ উভয়ের ক্ষেত্রে। হ্যাঁ, দুটোর মধ্যে একটু পার্থক্য থাকবে, কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রে যেমন একটা ব্যাপার থাকে, মানে চেনা পরিচিত থাকে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রায় থাকে না। কিন্তু এই চেনা পরিচিত থাকার মধ্যেও কিন্তু একটা বেশি সমস্যা দেখা যায়, সেটা আমি ধীরে ধীরে আসবো। প্রথমে হচ্ছে এটা কিভাবে করা হয়, মানে প্রসেসটা কিরকম। প্রসেসটা হচ্ছে পাত্র পাত্রী দুজনকে আমরা আলাদা করে বসিয়ে তাদের কথা শুনি। আপনাকে মনে রাখতে হবে, কোনো সাইকোলজিস্ট যার কাছে কত কথা শোনা হয় একজনের কাছে, সেটা কিন্তু আমরা অন্যের কাছে ডিসকাস করি না, একদমই করি না। কয়েকটা বিষয় ছেড়ে, নেশা, আত্মহত্যার ইচ্ছে, এরকম দু একটা বিষয় ছেড়ে বাকি কিন্তু আমরা কিছু আর অন্য কাউকে বলি না, যতক্ষণ না তিনি অনুমতি দিচ্ছেন। এটা আপনাকে ভাবতে হবে। ফলে প্রথম দিকে যদি আমরা এই দুজনকে আলাদা করে বসিয়ে কথা বলি, তো এটা আমাদের কাছেই থাকবে গোপন হয়ে, এটা বাইরে কিন্তু বেরোবে না। যেটা বললাম, নেশা, আত্মহত্যার ক্ষেত্র ছাড়া। সেকেন্ডলি হচ্ছে দুটো পরিবারকে বসানো হয়। দুটো পরিবারকে বসিয়ে এক পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলা হয়, অন্য একটা পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলা হয়। তারপর দুজনকে পাশাপাশি বসিয়ে কি ব্যাপার নিয়ে আলোচনা করা হয়। প্রথম হচ্ছে কি, দুজনকার সামাজিক প্রেক্ষাপট। সেকেন্ডলি হচ্ছে কি, অর্থনৈতিক অবস্থা কিরকম। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যদি আপনারা এখানে কেউ কিছু লুকোন বা মিথ্যে কথা বলেন, যেটাকে আমরা তথ্য গোপন করা বলি, বা মিথ্যে তথ্য দেওয়া, সেটা কিন্তু আপনাদেরই সমস্যা হবে। সাইকোলজিস্টের কোনো সমস্যা হবে না বা সাইকিয়াট্রিস্টের কোনো সমস্যা হবে না। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট একটা আইন তৈরি করেছেন, হয়তো অনেকেই জানেন। সেটা হচ্ছে কেউ যদি শারীরিক রোগ, মানসিক রোগ লুকিয়ে বিয়ে করে, তাহলে কিন্তু সেটা মারাত্মক রকম অপরাধ এবং এটা প্রতারণার কেস। সেক্ষেত্রে কিন্তু আপনার ছাড়া পাওয়ার সম্ভাবনা খুব কম, যদি এটা পরবর্তীকালে প্রমাণিত হয়। থার্ডলি হচ্ছে কি, এই শারীরিক মানসিক ব্যাপারটা বললাম, যদি কারোর মধ্যে কিছু থাকে, তাহলে সেই ব্যাপারটা আগে থেকে ডিসকাস করে নেওয়া, যাতে সেটা আমরা চিকিৎসা করে ঠিক করে তারপর বিয়ের জায়গায় আসতে পারি। অর্থনৈতিক ব্যাপারটা বললাম, কারণ অর্থনৈতিক একটা বিয়ের বিশাল বড় ভিত্তি। মনে রাখবেন, অর্থ যদি আপনার কাছে থাকে, তো 90% সমস্যা আপনার মোটামুটি সমাধান হয়ে যাবে। আর সেটা যদি না থাকে, তাহলে কিন্তু ওই 90% সমস্যা আপনার জীবনে চলে আসবে, কমবে না কিন্তু। তাই এই ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। মেয়ে পক্ষকেও পরিষ্কার হওয়া দরকার, সে কি এক্সপেক্ট করছে। ছেলে পক্ষকেও বোঝানো দরকার যে সে কতটা কি করতে পারবে। থার্ডলি হচ্ছে কি, সন্তানের ভবিষ্যৎ বা ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি কবে সন্তান নেবেন, কিভাবে নেবেন, এগুলো সবটাই কিন্তু ওই আলোচনার মধ্যে উঠে আসবে। না হলে যদি হঠাৎ আনওয়ান্টেড চাইল্ড যদি চলে আসে, এটা আমরা ভারতবর্ষে অনেকগুলো বিয়ের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু ভীষণ রকম সমস্যা হবে। ফোর্থলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুটো পরিবারের মধ্যে মূল্যবোধের কতটা পার্থক্য। এখন কেউ ভগবান বিশ্বাস করে, কেউ ভগবান বিশ্বাস করে না। এখন দুটো পুরো একদম আলাদা, কিন্তু সেটার মাঝখানে আসতে হবে। যে ভগবান বিশ্বাস করে তাকে ভগবান বিশ্বাস করতে দিন, তার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। যে ভগবান বিশ্বাস করে না, তাকে যেন জোর করে ভগবান বিশ্বাস করার কথা বলা না হয়। এটা আমি একটা ছোট উদাহরণ দিলাম, মানে এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে। তারপর হচ্ছে কি, পারিবারিক বিয়ের পর সে যৌথ ফ্যামিলিতে থাকবে, মানে যৌথ পরিবারে থাকবে না একা একা থাকবে। যৌথ পরিবারে থাকলে যেমন একটা প্রবলেম হয়, আবার সুবিধাও আছে। সেরকম একা একা ব্যাপারটা থাকলেও কিন্তু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সেই ব্যাপারটাও কিন্তু আমরা আলোচনা করি। সেটা নিয়ে আমি এই মুহূর্তে বিস্তারিত এখন কিছু বলছি না, কারণ এটা একটা বড় চ্যাপ্টার। সেটা নিয়ে পরবর্তীকালে আমি কোনো ভিডিওতে হয়তো আলোচনা করবো। আর তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কাজের জায়গা, অর্থাৎ যে স্বামী বা স্ত্রী দুজন কাজ করবেন কিনা, বা একজন কাজ করবেন কিনা, বা যদি স্বামীর জায়গায় স্ত্রীকে থাকতে হবে কিনা কাজের জায়গায়। মনে করুন স্ত্রী থাকেন ব্যাঙ্গালোর, স্বামী থাকে দিল্লি, সে কোন দিকে থাকবে, বা দুজন বিয়ে করার পর দুজন আলাদা জায়গায় থাকবে, একদিন দেখা করবে কিনা। কারণ যেহেতু এখন কমিউনিকেশন খুব সহজ হয়ে গেছে, এরকম আমরা অনেক দেখি যে দুজন দুটো শহর
শহরে থাকেন, উইকেন্ডে দুজন দেখা করতে সেটা আগে থেকেই তাদের বোঝাপড়া থাকে, সেটা আগে থেকেই পরিষ্কার হওয়া। তারপর হচ্ছে কাজের ধরন। মনে করুন আপনি আইটিতে আছেন, একজন পুলিশে আছেন, কথায় কথায় এবার যিনি পুলিশে আছেন তিনি তো আইটির মানুষকে বিয়ে করছেন, তাকে জানতে হবে আইটির প্রেশার কি, আইসিতে কি সমস্যা হয় একটু হলে জানতে হবে। আর যিনি আইটির মানুষ তাকেও কিন্তু জানতে হবে পুলিশের কাজের প্রেশার কি, তাকে কি করতে হবে, তাকে কি কি জিনিস ফেস করতে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু এই আলোচনার মধ্যে উঠে আসবে। তাই এই একটা সেশনে কিন্তু হবে না। তাই প্রি ম্যারেজ কাউন্সিলিংয়ে সাধারণত 4-5টা সেশন লাগে। আমি আপনাকে পরিষ্কার করেই বলতে পারি যে আপনারা যদি মনে করেন যে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি স্বামী স্ত্রী, একদমই কিন্তু তা নয়। আমরা দুটো মানুষকে সুস্থ রাখার চেষ্টা করি। যদি দেখা যায় প্রি ম্যারেজ কাউন্সিলিংয়ে বিস্তর সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু সেই ম্যারেজ না করাই ভালো। তারপর হচ্ছে নেশাগত ব্যাপার, যেটা আমি বলছিলাম, অর্থাৎ কেউ যদি নেশা লুকিয়ে বিয়ে করে, বিয়ের পর দেখা গেল সে নেশা করে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, তাহলে কিন্তু খুব সমস্যা। খরচের ব্যাপারটা আমি বললাম, কেউ হয়তো খুব বেশি হাত খোলা, সে বিয়ের আগেই তাকে বলে দিতে হবে আমার এতটা হাত খোলা, সেই না মানতে পারে। ব্যাপারটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রায় অঙ্কের মতো পদ্ধতিতে কিন্তু এগিয়ে যেতে হবে। এবার আপনারা বলতে পারেন বিয়ে তো অঙ্ক নয়, বিয়ে সাহিত্য। হ্যাঁ ঠিকই, কিন্তু কিছুটা তো আপনাকে অঙ্কের মতো মানতেই হবে। যেমন আমাদের সাহিত্য তো ব্যাকরণ আছে, ব্যাকরণ যেমন সেইটুকু আপনাকে অঙ্ক মানতেই হবে, না হলে তো আপনারা কেউ কোনোদিন সুখ পাবেন না। আর প্রথম 6 মাসের মধ্যে আমরা তেমন কিছু বুঝতে পারি না, কারণ প্রথম 6 মাস বিয়ে, ওটাকে আমরা প্রায় স্বপ্নের জগৎ বলা হয়। তার মধ্যে যদি সমস্যা থাকা যায় তাহলে কিন্তু খুব বড় ব্যাপার। তারপর ধীরে ধীরে সমস্যাটা সাধারণত 3 বছরের পর থেকে সমস্যা শুরু হয়, যে খুব বেশি সমস্যা। আর যে বিয়েতে খুবই সমস্যা ছিল সেটা কিন্তু 6 মাসের মধ্যেই আপনারা টের পাবেন। তাই বিয়ের আগে বা লিভিংয়ের আগে, আর লিভিংয়ের আগে সাধারণত কেউ করতে আসে না, কারণ লিভিং তো নিজেরা করে, সেখানে পরিবারের অতটা ব্যাপার থাকে না। কিন্তু বিয়ের আগে অবশ্যই আপনারা কোনো সাইকোলজিস্ট, থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টে যাবেন, যাতে আপনারা মন খুলে কথা বলতে পারেন এবং পরিবারকে নিয়ে বলতে পারেন, যাতে পরবর্তী জীবনটা আপনাদের সুখের হয়।